তো আমি তোমাদেরকে জাস্ট এখানে ধারণা দিলাম, তোমরা এই ধারণার আলোকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট করা সাজিয়ে গুছিয়ে লিখবে। আসসালামু আলাইকুম। জেএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট চলছে, আজকে আমি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টখানা তোমাদেরকে আমি ধারণা দেব। জাস্ট ধারণায়, অর্থাৎ তোমরা আমার আলোচনা থেকে তোমাদের উত্তরটা তোমরা বের করবে এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টের সিস্টেম অনুসারে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। তো এখানে দেখো, তোমাদের চতুর্থ সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কী বলা আছে, যে প্রশ্নটি আছে বিজ্ঞান বিষয়ের মৌল, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। তো মৌলের ভিতরে এক্স, ওয়াই, জেড এই তিনটি মৌল। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা 35। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা 23। জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 14। এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আইসোটোপ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো, তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকতে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা নির্ণয় করো। আর সর্বশেষ গ প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের বিজ্ঞান বিষয়ের 56 পৃষ্ঠার পার্ট 4 থেকে 6, 4, 5, 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। এখানে তোমাদের এই অ্যাসাইনমেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা এখান থেকে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখবে এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চলো, আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, তোমরা এই ধারণা থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা বাছাই করবে এবং সুন্দর করে চক আকারে লিখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আইসোটোপ কাকে বলে। আমি তোমাদেরকে সরাসরি কোনো উত্তর বলবো না, তোমরা এখান থেকে বের করবে কাকে আইসোটোপ বলে। তো দেখো, এখানে বলা আছে তোমাদের পৃষ্ঠে দেখো 58 পৃষ্ঠে এখানে বলা আছে হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণুতে কোনো নিউট্রন নেই, তাই এদের ভর সংখ্যা 1। কিন্তু ক্ষচিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউট্রন থাকে, এদের ভর সংখ্যা 2। আবার গচিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে 2টি নিউট্রন থাকে, এদের ভর সংখ্যা 3। আমাদের 58 পৃষ্ঠায় এখানে আইসোটোপ সম্পর্কে ধারণা আছে। এখানে দেখা বলা আছে কচিত্রে একটি মাত্র হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন আছে, কিন্তু নিউট্রন নেই। ক্ষচিত্রে একটি নিউট্রন আছে, গচিত্রে 2টি নিউট্রন আছে। এই চিত্রের আলোকে হাইড্রোজেন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আইসোটোপটা কী। তাহলে মূলত তোমরা দেখছো এখানে হাইড্রোজেনের প্রথম হাইড্রোজেনের এখানে কোনো নিউট্রন নেই, দ্বিতীয়টাতে একটি নিউট্রন আছে, তৃতীয়টাতে 2টি নিউট্রন আছে। তাহলে আমরা এখন কি জানতে পারি এখান থেকে? দেখো, যেমন মনে করো 1H1 আর 1H2, 1H3। এখানে দেখো এই হাইড্রোজেন তাহলে নাম অনুসারে, যেহেতু এখানে পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 1, আবার পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 2, পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 3। তাহলে একই হাইড্রোজেনে দেখা যাচ্ছে 3টি ভর সংখ্যা। এই যে পারমাণবিক সংখ্যা 1 এবং তোমরা জানো যে পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রথম হাইড্রোজেনের নাম হচ্ছে কি? প্রোটিয়াম। দ্বিতীয় হাইড্রোজেনের নাম হচ্ছে কি? ডিউটেরিয়াম। আর তৃতীয় হাইড্রোজেনের নাম হচ্ছে কি? ট্রিটিয়াম। তাহলে এখান থেকে তোমরা ধারণা ফেলা যে আইসোটোপ কাকে বলে। দেখো, তোমরা নিজেরা সাজিয়ে লিখবা একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন মৌলসমূহকে কী বলে? আইসোটোপ বলে। তোমরা তোমাদের সুন্দর করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো। এখানে এক্স মৌল পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, জেড মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। বলা আছে এখানে পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো। তো তোমরা দেখো, এই মৌলগুলো তোমাদেরকে আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম
মৌলের ইলেকট্রন সংখ্যা যত, প্রোটন সংখ্যাও তত। তো এখন আমরা জানি যে এখানে এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন যা আছে ইলেকট্রনও তা আছে, আর তার পারমাণবিক সংখ্যাও তা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই জেডকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যাও তত, ইলেকট্রন সংখ্যাও তত। ইলেকট্রন আদান প্রদানের সময় তার ব্যাস কম হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে। তাই তোমরা জানবা যে মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। এবার দেখো উদ্দীপক হতে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে নিউটন সংখ্যা নির্ণয় করো। তোমাদেরকে আমি এর আগের ক্লাসেও আমার এই চ্যানেলের অনেক প্রথম যে ক্লাসগুলো আছে সেখানে এগুলো বিস্তারিত আলোচনা আছে, তোমরা দেখে নিতে পারবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে শুধুমাত্র একটু ধারণা দিচ্ছি, হিন্টস দিচ্ছি, তোমরা উত্তরটা নিজেরা সাজিয়ে গুছিয়ে লিখবে, কেমন? তো দেখো উদ্দীপকতে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে, তো জেড মৌলটা হচ্ছে কি, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তো পারমাণবিক সংখ্যা 6 অনুসারে তাহলে এখানে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অর্থাৎ 6 হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা জানি কি, আবার কার্বনের ভর সংখ্যা হচ্ছে কত? এখানে দেখাচ্ছে 14। মনে করো একটি মৌল, এই মৌলের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কী কী থাকে তোমরা জানো? প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রনটা ওই পরমাণুকে কেন্দ্র করে ঘুরে, কেমন? ওই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরে। আর তোমরা জানো যে প্রোটন হচ্ছে ধনাত্মক আয়ন, আর নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে যদি এটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বরটাই হচ্ছে পরমাণুর বর, তোমরা সেটা জানো। তাহলে তোমরা এখন এখানে দেখতে পারো, যদি জেড মৌলটা যদি তোমার 6, জেড মৌল যেহেতু এখানে 6, তাহলে এর নাম হচ্ছে কি কার্বন, আর বর সংখ্যা হচ্ছে কত? 14। তাহলে বর সংখ্যা 14 হলে তোমরা জানো যে ইলেকট্রন সংখ্যা সমান কি কার্বন মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যেহেতু দেখো ইলেকট্রন যা আছে প্রোটনও তা আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি প্রোটন হচ্ছে কত? 6, মোট ভর হচ্ছে 14। তো মোট ভর যখন 14 হয়, তাহলে মোট ভর থেকে যদি তোমার প্রোটনটা বাদ যায়, খেয়াল করো, মোট ভর হচ্ছে টোটাল, এখানে ভর হচ্ছে 14, আর এখানে প্রোটন হচ্ছে কত? 6। তাহলে প্রোটন যদি 6 হয়, দুটো মিলে 14, তাহলে তোমরা বলো এবারে এটার নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা নিয়ম হচ্ছে তাহলে কত? মোট ভর থেকে কত বাদ যাবে? প্রোটন সংখ্যা বাদ যাবে, তাহলে প্রোটন সংখ্যা কত হচ্ছে? কত? 6। তাহলে হচ্ছে কত? 8। তাহলে মোট ভর হচ্ছে 14 থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আর বাকিটা হচ্ছে কত? নিউট্রন। তোমরা তোমাদের নিজের ভাষায়, তোমার নিজের সৃজনশীলতাকে তুমি বৃদ্ধি করতে হলে নিজের ভাষা তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবি। জাস্ট আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম, তোমরা ওই হিসাবে লিখবে। গ নম্বর প্রশ্নটা দেখো, উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। মৌলের সমূহের নাম হচ্ছে এক্স ও ওয়াই। এক্স ও ওয়াই, এক্স হচ্ছে 17, ওয়াই হচ্ছে 11। তাহলে দেখো আমরা গ নম্বরটা একটু দেখে নিই। গ নম্বরের তোমাদেরকে আমি যে ধারণা দিচ্ছি, এক্স মৌলের নাম হচ্ছে কত? 17, আর ওয়াই হচ্ছে কত? 11। এবারে বলো, তোমরা বলো 17 নম্বর যে মৌলটি তার নাম কি? ক্লোরিন। গুড। তাহলে 17 নম্বরটা হচ্ছে ক্লোরিন, আর 11 নম্বরটার নাম কি? সোডিয়াম। গুড। তাহলে সোডিয়াম। তাহলে দেখো তোমরা পেয়ে গেলা এক্স মৌলটির নাম পেয়ে গেলা ক্লোরিন, ওয়াই মৌলটির নাম পেয়ে গেলা সোডিয়াম। তো দেখো এই দুটি মৌলের পরমাণুসমূহের মধ্যে যে যৌগ গঠন করে, পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব। তাহলে সম্ভবগুলো তোমরা বলো, আমরা আলোচনার মধ্যে যাচ্ছি। দেখো সোডিয়াম যেহেতু 11 নম্বর, এর ইলেকট্রন বিন্যাস কত? 281, কেমন?
আর ক্লোরিন 17 নম্বর, আর ইলেকট্রোমিনাস কত 287, এটা তোমরা জানো, তোমাদের প্রাথমিক আলোচনা সেটা হয়েছিল। দেখো 281, তারপরে অষ্টক পূর্ণ করতে হলে দেখো এখানে 2 8 আর এখানে 8, দেখো অষ্টক পূর্ণের নিয়মটা হচ্ছে, দেখো সর্ববহিস্থ গোলকে 8টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ অষ্টক পূর্ণের নিয়মটা হচ্ছে NS2Np6। তাহলে তোমরা খেয়াল করো, সর্ববহিস্থ গোলকে যদি NS2Np6 তোমরা যেটি আলোচনা মধ্যে পেয়েছ, তাহলে 8টি যদি ইলেকট্রন থাকে, এখানে দেখো সোডিয়ামের 1টি ইলেকট্রন এখানে অতিরিক্ত আছে, তাহলে আর ক্লোরিনের 1টি ইলেকট্রন এখানে কম আছে, তা সোডিয়াম ক্লোরিনকে 1টি ইলেকট্রন কী করবে, প্রদান করবে, তাহলে ধনাত্মক আয়নে পরিণত হবে। প্লাস যেহেতু হবে, তাহলে এই ইলেকট্রনটা কোথায় চলে আসবে, ক্লোরিনের স্থানে, অর্থাৎ সোডিয়াম হয়ে যাবে 28 আর ক্লোরিন হয়ে যাবে কি, ক্লোরিন হয়ে যাবে 288, অর্থাৎ তার সর্ববহিস্থ গোলকে 8টি হবে আর ক্লোরিন হবে 8টি। এই যে অষ্টক পূর্ণ যে তত্ত্বটা, এটি সম্পূর্ণ পালন হবে। আর পালন হওয়ার সঙ্গে সঙ্গে এটি হয়ে যাবে ধনাত্মক আয়ন, এটি হয়ে যাবে ঋণাত্মক আয়ন, আর ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন মিলিয়ে হবে কি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। তাহলে তোমরা প্রশ্নের আলোকে এই আলোচনার আগে তোমরা ডিটেলস সুন্দর করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে ধারণা দিলাম, তোমরা এই ধারণার আলোকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট করা সাজিয়ে গুছিয়ে লিখবে, তোমাদের নিজের সৃজনশীলতাকে বিকাশ করবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। অ্যাসাইনমেন্টের কভার পেজটা খুব সুন্দর করে দিবে, তোমাদের নাম ঠিকানা সুন্দর করে লিখবে। পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।